মারুফ কামাল খান, আমি আপনার কাছে শুনতে চাই যে আমরা তো জুলাই চার্টারের বিষয়ে প্রধান উপদেষ্টা যে মন্তব্য সেটা শুনেই আসছি যে দলগুলো যে যে পয়েন্টে এগ্রি করবে সেটার ভিত্তিতে জুলাই চার্টার হবে, এবং তখন কিন্তু আমরা কোনো আপত্তির কথা শুনলাম না। এখন যখন পিআর পদ্ধতিতে বিএনপি এগ্রি করছে না, তখন আমরা সামনে এই দাবিটা আসতে দেখছি যে পিআর পদ্ধতিতে নির্বাচনে ঐক্যমত না হলে গণভোটের আয়োজন করতে হবে। এটা কি এরকম যে অনেকে বলে থাকেন যে কেউ কেউ নির্বাচন যে কোনো অজুহাতে পিছিয়ে দিতে চান? আপনি কিভাবে দেখেন? এক একটা রাজনৈতিক দলের তো এক একটা কৌশল থাকে, তাদের এক একটা ইয়ে থাকে। তারা ঠিক করেছে, কিছু কিছু রাজনৈতিক দল যেমন তারা মনে করছে যে পার্লামেন্ট নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। কেউ কেউ মনে করছে সংবিধান বদল করা দরকার, এই সংবিধান রেখে কিছু ঠিক হবে না, তো সুতরাং বদল করতে হলে গণপরিষদের নির্বাচনের দাবি তারা করছে। তো নানা ধরনের দাবি তো থাকবে, আলাপ আলোচনার মধ্য দিয়ে এটা একটা জায়গায় আসতে হবে। আর ধরেন আমাদের তো নির্বাচনী সিস্টেমটা আসলে খুবই ত্রুটিপূর্ণ। যেটাই বলেন যে নির্বাচনী সিস্টেম এখানে সাংঘাতিক রকমের ত্রুটিপূর্ণ, এটা কিন্তু আপনাকে বদলাতে হবে, এটাকে আধুনিক করতে হবে। এটা কিভাবে লাকসই করা যায়, কিভাবে আরও ত্রুটিমুক্ত করা যায়, কারণ ত্রুটির কথা তো ওনারা দুইজনেই বলেছেন। সুতরাং সেখানে আপনার পিআর সিস্টেম, তারপরে দুই সিস্টেম নিয়ে বিতর্ক আছে, বিতর্ক চলতে থাকুক। এখন মোটামুটি যেটা আসছে সেটা হচ্ছে লোয়ার হাউসে পিআরটার ব্যাপারে খুব বেশি দাবি নাই, খুব বেশি জোরালো দাবি নাই। এখন উচ্চকক্ষে তো পিআর এর সিস্টেমের ব্যাপারে সকলেই অলমোস্ট একমত। যেমন এটা হচ্ছে যে প্রাপ্ত আসনের ভিত্তিতে হবে না, প্রাপ্ত ভোটের ভিত্তিতে হবে। বিরোধটা হচ্ছে আপনি কি মুজিবুর এক সেকেন্ড আপনি শুনে নিতে চাই, আপনি কি এক ঐক্যমতে আছেন কিনা এই জায়গাটা যে পিআর পদ্ধতিতে দুই কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত? আজকে যে ঘোষণাটা দেওয়া হয়েছে, আমি বলেছি আমরা আপার হাউসে একটা 16 দফা দাবি জানিয়েছে, সেখানে আপার হাউস না, আমি বলছি ইন প্রিন্সিপাল, দেখেন আমাদের ঐক্যমতের জায়গাটা কথা, ইন প্রিন্সিপাল আমরা পিআর এর পক্ষে, বাট যখন ঐক্যমতের কথা আসছে, ঐক্যমত মানে কি আপনার মতের প্রতি আমি ছাড় দিব, আপনি আমার প্রতি ছাড় দিবেন, আমরা সেখানে বলছি ওকে আমরা ছাড় দিতে রাজি আছি। আপাতত আপার হাউসে একদম নিখাদ পিআর হবে। এটা হচ্ছে যেটা সোহেল ভাই বললেন যে সিটের পিআর না ভোটের পিআর, আমরা বলছি ভোটের পিআর হতে হবে। এটা যদি মেনে নেয়, এই যে আজকে যে দাবিটা এলো যে পিআর পদ্ধতিতে উভয় কক্ষে ইলেকশন হতে হবে, না হলে গণভোটের আয়োজন করতে হবে, এই যে দাবিটা এলো, এই দাবিটা কি জাতীয় ঐক্যমত কমিশনে এসেছিল? আপনারা তো অনেক দিন ধরে আলোচনা করছেন। আমি তো আপনাকে সেটা বললাম, আমরা যখন প্রপোজাল দিয়েছি তখন আমরা উভয় হাউসে পিআর চেয়েছি। যখন ঐক্যমত কমিশন আমাদের সাথে বসেছে তখন আমরা একটা ছাড় দিয়েছি যে ঠিক আছে আমরা আপার হাউসে পিআর হলে আমরা আমাদের ওই দাবিটা আমরা ছেড়ে দেব। তার মানে হচ্ছে যে প্রথমেই যে দাবিটা উঠেছিল সেটাও আবার শেষে এসে সেই দাবিটা রয়ে গেল। এখন কিন্তু জেসিন আপনাকে সহজ করে দেই, এখন আমাদের ঐক্যমত্য কমিশনে এই জায়গাটা এতটুকু এসেছে যে আমরা লোয়ার হাউসে ফার্স্ট পাস দি পোস্ট হবে, আপার হাউসে ভোটের পিআরে হবে। বিএনপি বলছে এটা সিটের পিআর হবে, এই জায়গাটাই এখন ডায়লগ চলছে। আচ্ছা, কিন্তু ওই যখন বলার সময় তো দাবি তো আমরা যা দিয়েছি সেটার জন্য তো আমার আর্গুমেন্ট থাকবে, বাট আমি যখন ছাড় দিব তখন এই জায়গায় আসবো, এতটুকু তো এসেছে। এটা আমার মনে হয় দর কষাকষি চলছে এবং এটা সুরাহা হয়ে যাবে বলে আমার বিশ্বাস। ভোট আর সিটের তো ববি হাজার, আপনি কিভাবে দেখছেন? মানে গণভোটের আয়োজন করতে হবে, এটা এই যে জাতীয় ঐক্যমতে যে মিটিংগুলো হচ্ছে আমরা কিন্তু ক্লোজলি ফলো করছি কি ধরনের আলোচনা হচ্ছে, কিছু তো আমরা প্রেসে আমরা জানতে পারছি বাইরে। তো আমরা এরকম দাবি, একদম শক্ত দাবি যে পিআর পদ্ধতি দুই কক্ষে না মানলে গণভোট দিতে হবে, এরকমটা কিন্তু শুনিনি। শুরুতে আমরা এরকম, যেটা মুজিবুর রহমান মঞ্জু বলেন, শুরুতে একরকম একটা চাওয়া ছিল, কিন্তু এখন আবার এটা ফিরে এসছে। আপনি কিভাবে দেখছেন? দেখেন, কথায় অনেক ধরনের কথা উঠতে পারে, তবে কোনো ধরনের গণভোট বা এই ধরনের কোনো একটা আয়োজন করার কোনো আলোচনা এর আগে হয়নি। এটা নিয়ে কোনো সম্মতি, মানে জেনারেল কনসেনসাস ভিত্তিক সম্মতি, আজকে একটা দল একটা বড় সমাবেশ করেছে, এই দলের স্টেজে কয়জন উঠলো, এটা আসলে একটা জাতীয় কনসেনসাস না। সো আপনার কোনো ধরনের কনসেনসাস ছাড়া, কারণ আমাদের সাথে মাসের পর মাস যখন আলোচনা হয়েছে যে যতটুকুই কনসেনসাস হবে ওটাই জুলাই সনদ হবে, ওটার ভিত্তিতে আমরা নির্বাচনে যাব। সো যতটুকু হবে ততটুকুই, কিন্তু আমরা যদি মানে আপার হাউস নিয়ে কোনো ধরনের কনসেনসাসে না আসতে পারি, সবাই না আসতে পারে, আমার দল থেকে আমরা অনেক ছাড় দিচ্ছি। আমার ভাই বললেন ওনার দল থেকে ওনার ছাড় দিচ্ছেন। কতটুকু বিশ্বাস করছেন যারা এই দাবিগুলো তুলছে তারা সবাই জুলাই চার্টারে সাইন করবে? দেখেন, যদি আপনি যতটুকু আমরা এগ্রিমেন্ট হবো ততটুকুই তো সাইন করবে। এই জিনিসটাতে এগ্রিমেন্ট হয়নি, তাহলে এটা চার্টারে আসবে না, সেই চার্টারে সাইন করবে। আর একজন যদি বলে যে না আমি খেলবই না ভাই, মানে আইনের বাইরে যে কিছু হয়নি
সবকিছু প্রচেষ্টা চলছে, জনগণের দাবি তাদের নির্বাচন যত তাড়াতাড়ি দেয়া যায়। এটার জন্য যেই চার্টারটা তৈরি হবে, সেই চার্টারে একজন যদি বলেন যে ভাই আমি খেলবো না, আমি যাব না, তখন তো তাকে জোর করে আমরা কিছু করতে পারি না। বাট তার বাইরে যে আলোচনায় আমরা সবাই এই ঐক্যমত আলোচনায় বসা শুরু করেছি, যে যেটাই যতখানি আমরা এগ্রি করব, যতখানি, যদি মাত্র একটা জিনিস এগ্রি করি, যে সর্ট অফ মনে করেন সাপোজ মনে করেন প্রধানমন্ত্রী সীমা বা কোনো একটা, যদি একটা জিনিসের জাস্ট এগ্রি করি, ওই চার্টারটা এক লাইনেরই হবে না। জুলাই চার্টারে শুধু এগ্রিমেন্টের সাইন হবে না, তো ডিসএগ্রিমেন্টও সাইন হবে, কে কোনটাতে দ্বিমত করেছে ওটাও লেখা থাকবে, সেটাও লেখা থাকবে। বাকি যা করে নাই সেটাই তো দ্বিমত। শেষ করে দিতে এরপরে হবে যেটা আমাদের। হবে সেটা হচ্ছে এরপরে যেগুলো ঐক্যমত হবে না, বিএনপির কতগুলো প্রস্তাব আছে সে ব্যাপারে সব দল একমত হলো না, বিএনপি সেটা তাদের নির্বাচনী ইশতেহারে রাখবে, এটাই আলোচনা রাখবে এবং নির্বাচনী ইশতেহারে জনগণের সম্মতি পেলে তারা সেটা গিয়ে সেটা বাস্তবায়ন উল্লেখ করবে। করেছে। ওনার পার্টি ওনার যেটা সম্মতিতে যাবে না উনি ওটা আমরা নির্বাচনী নেক্সট ইশতেহারে পলিটিক্স রাখবেন। করব কি বলে, সেটা। তাহলে তো আমার রাজনীতি শেষ হয়ে আর যাচ্ছে। সব কিছু জিনিস হাতে শেষ রাখতে কথার হবে। আগে শেষ কথার আগে আমি একটা কথা বলে দিই, সেখানে আমি তো কোনো দলে, ওনারা দুইজন দলের নেতা, আমি তো দল বহির্ভূত মানুষ। আমি একটা কথা বলে নেই, সেটা সবচেয়ে হচ্ছে সুবিধাজনক অবস্থায় আছেন, জায়গায় আছেন, একটা কথা আপনি বলে বলেন। নিতে চাই, সেটা হচ্ছে এই সংস্কার নিয়ে আমরা এক সময় তো অনেক উচ্চাসা পোষণ করেছিলাম, এখন আমি পার্সোনালি খুব বেশি উচ্চাসা পোষণ করি না। এখন যেটা চলছে সেটা হচ্ছে জনগণকে মাইনাস করে, জনগণকে কোনো বিবেচনাতেই নেওয়া হচ্ছে না এই সমস্ত সংস্কার ব্যাপারে। আগামীর যারা শাসক হবে তারা কতটুকু ক্ষমতা ছাড়বে, তারা কতটুকু সংস্কারকে মান্য করবে, মেনে নেবে, তার দর কষাকষি চলছে আসলে মূলত এটা। তো সুতরাং এখানে জনগণের সে কোথায়, জনগণের কাছ থেকে আপনি কোথায় মতামত নিয়েছেন? আমরা এত বিভেদ দেখছি এবং জুলাই ও এই মাসকে নিয়ে মানে যে প্রোগ্রাম সব আলাদা আলাদা দল করছে, এই দলগুলো কিন্তু ডিসিশন নিচ্ছে, সরকারের উচিত ছিল সবাইকে নিয়ে করা। রাইট, এই প্রোগ্রামে তো আপনার সবাইকে নিয়ে সম্মিলিতভাবে হওয়া উচিত ছিল। এটা কেন হলো এরকম একটা সিচুয়েশন কেন? ববি হাজেজ, আপনার মন্তব্য নিতে চাই। জি দেখেন, সরকার, অত্যন্ত দুঃখের সাথে বলছি, সরকার, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার অনেক জায়গায় এফেক্টিভনেস দেখাতে ব্যর্থ হয়েছে, ইনএফিশিয়েন্সিজ অনেক বেশি চলে এসেছে। সো তারা যে জিনিসগুলো বলে কয়ে এগিয়েছে সেই জিনিসগুলো তারা ধরে রাখতে পারেনি বা রাখেনি। এই জায়গাগুলোর জন্য যতখানি বিভ্রান্তির সৃষ্টি হবার সেটা হয়েছে। যেমন মনে করেন, আরেকটা জিনিস আপনাকে বলি, বেশ কিছু দল আছে যারা আওয়ামী লীগের সাথে অতপ্রতভাবে কাজ করেছে, তাদেরকে নিষিদ্ধ করতে চাইলে আপনি নিষিদ্ধ করতে পারতেন, নিষিদ্ধ করেননি, তাহলে তারা আগামী নির্বাচন করবে। আগামী নির্বাচনে যদি মার্কা নিয়ে দাঁড়ায় তাহলে এই ঐক্যমতে তো তাদেরও আসতে হবে, কারণ নাহলে তো তারা ঐক্যমতের বাইরে যে নির্বাচন করছে, তারা যদি, এগেন আমি জানি ভাই তারা জিতবে না, বাট থিওরিটিক্যাল আলোচনা করছি, যদি তারা জিতে তারা তো প্রমিস বাউন্ড না এগুলো বাস্তবায়ন করার, কিন্তু নির্বাচনে তো থিওরিটিক্যালি তারা যাচ্ছে। সো এই যে এই অসঙ্গতিগুলো যে তৈরি হয়েছে, এগুলো কিন্তু সরকারের বড় ইনএফিশিয়েন্সিস, এবং এই অসঙ্গতিগুলোর আগে, এগুলো করার আগে যদি তারা বড়ভাবে স্টেক হোল্ডারদের সাথে, মানে সব রাজনৈতিক দলদের সাথেই জাস্ট হাই হ্যালো না, অ্যাকচুয়ালি আলোচনা করতেন, বসতেন, তাহলে হয়তো এগুলো আমরা পেরিয়ে আচ্ছা, শেষ করে দিতে হবে। মুজিবুর রহমান মঞ্জু, আপনি একটি অনুষ্ঠানে বলেছেন যে নির্বাচনের জন্য গণ অভ্যুত্থান হয়নি, কিন্তু নির্বাচন তো ফেব্রুয়ারিতে হবে, এখন কি করবেন আপনারা? না, কথাটাকে ক্লারিফাই করতে হবে। আমরা যেটা বলেছি, প্রত্যেক গণ অভ্যুত্থানের পরেই একটা শুধু নির্বাচন হয় না, অনেক এর মধ্যে কিছু হয়েছে। যেমন 69-এর গণ অভ্যুত্থানের পরে আমরা একটা নির্বাচন পেয়েছিলাম, কিন্তু নির্বাচনের সমাধান আসে নাই, এরপর কিন্তু যুদ্ধ করতে হয়েছে, দেশ স্বাধীন করতে হয়েছে, তার নির্বাচনের সেই ফলটা আসে নাই। 90-এর গণ অভ্যুত্থানের পরে কি ওই সংবিধানের অধীনে ইলেকশন হয়েছে? হয় নাই তো। কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হয়েছে, কেয়ারটেকার তো আমাদের সংবিধানে ছিল না, তাহলে সংবিধানকে বাইপাস করে একটা নতুন, কিন্তু এরকম একটা বয়ান জারি আছে যে নির্বাচনের জন্যই এই গণঅভ্যুত্থানে নির্বাচনে যাওয়া ছিল। এখানেই এসেছে এই জন্য যে আমরা গণ অভ্যুত্থানের পর চলেন তাড়াতাড়ি এখন ইলেকশনে চলে যাই, বিষয়টা তেমন না। মাঝখানে তো একটা ফয়সালা করতে হবে, কারণ একটা রাষ্ট্রের ক্ষমতার পরিবর্তন হয় কিসের মাধ্যমে? নির্বাচনের মাধ্যমে। আচ্ছা, শেষ করে দিই, ফয়সালা এখানে নির্বাচনের মাধ্যমে সমাধান হয়, পরিবর্তন হয় না, গণ অভ্যুত্থানের মাধ্যমে হয়েছে। সুতরাং গণ অভ্যুত্থানের কিছু চাহিদা থাকে, সেটা ফুলফিল করে ইলেকশনে যাওয়ার কথা। কতটুকু আশাবাদী আপনি? আমরা আশাবাদী, আর আশাবাদীতার না হলে কোনো সমস্যা নাই। দেখেন, তাড়াহুড়ার মধ্যে কোনো ফায়দা নাই। আপনি দেখেন, মুক্তিযুদ্ধের পর শেখ মুজিবুর রহমান ক্ষমতা এসেছিলেন, মুক্তিযুদ্ধের অঙ্গীকার চেতনা বাস্তবায়ন করেন নাই বলে 3 বছরের মধ্যে কিন্তু ওনার অবস্থা কি হয়েছে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, একদমই শেষ করতে হবে, সময় নেই। আমার কথা হচ্ছে যে নির্বাচন অবশ্যই লাগবে, কিন্তু তার আগে গণ অভ্যুত্থানের যে চাহিদাগুলো সেগুলোকে আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে।